একটা লোক এসে জানায় সকালে ব্রিজের নিচে ইউনিফর্ম পরা দুইটা মেয়েকে দেখেছে। সবাই মিলে ছুটে সেই দিকে। লাবিবা আর নূপুর দুটো বড়শি কিনে নদীতে মাছ ধরতে থাকে। বড় কচু পাতায় কয়েকটা মাছও জমিয়েছে। লাবিবা, দোস্ত এইগুলা ভাজমু। তারপর হিন্দু জঙ্গলে ঠিক দুপুর বেলা গিয়ে চারিদিক ছিটায় ভূত শিকার করমু। নূপুর, আল্লাগো ভূত। ভূত যদি ভয় দেখিয়ে ঘাড় মরকে দেয়? লাবিবা, চুপ থাক। আই এম সাহসী। ভূতের সাথে পুতুল খেলমু আমার কতদিনের শখ। নূপুর, আমাক নিবি না খেলায়? লাবিবা, হ নিমু। তুই ভূতের বাচ্চার খালা আর আমি শাশুড়ি। ইসমাইল, আনিস, লাবিবা, নূপুর দুজনে পেছনে তাকিয়ে দেখে সবাই আসতেছে। লাবিবা, নূপুর, আব্বু ধরা খাইছি। উলাল্লা উলাল্লা মাছ নিয়ে এক দৌড়ে পালা। দৌড়ে লাভ হল না। তার আগেই মুক্তা সামনে দিয়ে ধরে ফেলে। ইসমাইলের হাতে না ফেলে বাইকে বসিয়ে টার্ন করে। লাবিবা, আমার মাছ ভূতে, মাছ খাবো, আমার মাছ ভূতরে কি দিয়ে ধরমু মাছ বলে চিল্লাতে থাকে। মুক্তা মুখ চেপে ধরে বাইক চালিয়ে বাড়ি চলে আসে। পেছনে পেছনে সবাই চলে আসে নদীর পার থেকে। তানভীর দাঁড়িয়ে দাঁড়িয়ে লাবিবাকেই এতক্ষণ দেখে। লাবিবার কার্যক্রমে রাগ পাবে নাকি হাসবে সে কনফিউশন সব সময় নিয়েই থাকে। রাতে ঘরে ইসমাইল লঙ্কাকাণ্ড শুরু করেছে। এমন মেয়ে আর সে ছেড়ে রাখবে না। দড়ি দিয়ে বেঁধে রাখবে। স্কুলে নিজে নিয়ে যাবে, নিজে আনবে। মেরে চাম তুলে দিবে। সাবিনা শুধু ঢুক গিলছে। ইসমাইল, কই? বাদরের বাচ্চাটা কই লুকিয়েছে? বের করো ওটাকে। আজকে ওর একদিন কি আমার একদিন। চাপি পিঠের ছাল তুলে দিব। সাবিনা, শোন। মাথা ঠান্ডা করো। আমি শাসন করেছি তো। ইসমাইল, বের করো ওটাকে। সাবিনা, ভাইজান নিয়ে গেছে। ইসমাইল বেরিয়ে যায়। কিছুক্ষণ পর এসে বলে, নেই। তুমি লুকিয়ে রাখছ। এখানেই আছে। বলে ইসমাইল ঘরের একোনা ওকোনা খুঁজতে থাকে। সাবিনা তো ভয় শেষ। এবার বুঝি ধরা পড়ল। খাটের নিচে চুপটি করে লাবিবাকে লুকিয়ে রাখছে। খাটের নিচে দেখতে গেলেই তো ধরা। এদিকে লাবিবার এসব চিল্লানি আর ভালো লাগছে না। খাটের নিচে বসে বসে বোর হচ্ছে। সাথে তো মশার কামড় ফ্রি। তার মধ্যে আবার খিদাও লাগছে। সহ্য করতে না পেরে হামাগুড়ি দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ইসমাইল খাটের নিচে চেক করে। পুরো রুম চেক করে, পায় না। সাবিনাকে অনেক বকাঝকা করে। সকালে যেন মেয়েকে সামনে পাই বলে রাগ দেখিয়ে নিজের রুমে চলে আসে। বিছানায় শুয়ে পড়ে। এদিকে সাবিনার মাথায় হাত। মেয়েকে সে নিজে খাটের নিচে ঢুকিয়ে পাহারা দিচ্ছে। এর মধ্যে কই উধাও হবে? পুরো রুম সেও খুঁজে। মেয়ে কি এবার সত্যি সত্যি হারিয়ে গেল? দুটো মানুষ রুমে, অথচ এর মধ্যেই লাবিবা ভেনিস হয়ে গেল। তার পরাণ যায় যায় অবসা। ওখানে বসেই চিন্তায় চিন্তায় শেষ। ইসমাইলের চোখে তন্দ্রাভাব চলে আসছে। ভীষণ ক্লান্ত সে। এরই মধ্যে চপ চপ শব্দ কানে আসে। শব্দ হতেই থাকে। কিসের শব্দ দেখার জন্য উঠে বসে ইসমাইল। পুরো রুম খেয়াল করে দেখে খাটের নিচ থেকে শব্দটা আসছে। চাদর সরিয়ে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ধরতেই দেখে লাবিবা। হাতে হরলিক্সের বোয়াম। হাত দিয়ে হরলিক্স বের করছে আর চপ চপ শব্দ করে চেটে চেটে খাচ্ছে। এদিকে যে তার দিকে লাইট ধরে রাখছে তার হুঁশ নেই। ইসমাইল হাসবে নাকি কাঁদবে বুঝতে পারে না। হাত ধরে টেনে খাটের নিচ থেকে বের করে। সারা মুখে হরলিক্স লেগে বিড়ালের মতো লাগছে। ইসমাইল পানিতে কাপড় ভিজিয়ে মুখ মুছে দিয়ে বলে, আমার বিড়াল ছানা। লাবিবাকে পানি খাইয়ে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে।
সাবিনা কেঁদে কেটে এসে দেখে বাপ বেটি সুন্দর করে ঘুমিয়ে আছে। চোখ জল জল করে উঠে সাবিনার। চোখ মুছে মেয়েকে জড়িয়ে সেও ঘুমিয়ে পড়ে। পরদিন স্কুলে গেলে লাবিবাকে অ্যাসেম্বলিতে কান ধরে দাঁড় করিয়ে রাখা হয়। সাথে আরও যারা পালিয়েছে ওদের সহ দাঁড় করিয়ে রাখা হয়। নূপুর আর লাবিবা ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে থাকে। মুক্তা কামরুল স্যারের সামনে আসতে বলে লাবিবা আর নূপুরকে। দুজনে সামনে এসে দাঁড়ালে মুক্তা বলে, স্যারের সাথে বেয়াদবি করেছ, যা আজ পর্যন্ত কেউ করেনি। পা ধরে মাফ চাও। লাবিবা নূপুর তাকিতুকি করতে থাকে। চোখে দুজনের কথা হয় এই কামলার বাচ্চার পা ধরমু। পচা পা। কয়দিন থেকে জানি ধুই নাই এক। কামরুল স্যার ৩২ পার্টি খুলে দেয়। হলুদ কেরাবেরা দাঁতগুলো নিয়ে ক্লোজ আপের অ্যাড করতে থাকে। লাবিবা নূপুরের গা জ্বলে যায়। মুক্তা, কি হলো, মাফ চাও। সবার সামনে পা ধরে মাফ চাবে, এটা তোমাদের শাস্তি। লাবিবা নিচু হতে গিয়েও থেমে যায়। কামরুলকে বলে, স্যার পা ধুয়ে আসেন, ব্যাকটেরিয়া ময়লা হাতে লাগামু না। কামরুল ভ্রু কুচকে তাকায়। ম্যাডামরা আর স্টুডেন্টরা হেসেই ফেলে। কামরুল থরিসে অপমান ভোগ করে। না পেরে পা ধুয়ে আসে। লাবিবা নূপুর পা ধরে মাফ চায়। লাবিবা সরে নাই, সে কামরুলের পাশে দাঁড়িয়ে পড়ে আস্তে আস্তে বলে, এটা না করলেও পারতেন। করেই যেহেতু ফেলেছেন তখন দোজ তো বাড়াবই। আপনার গোফটা আমার ইত্তগুলা পছন্দ। পা ধরে মাফ না হয় আবার চাইব। কামরুল ঢুক গিলে রাগ দেখিয়ে বলে, বেয়াদব মেয়ে, সর এখান থেকে। আমার পিছে লাগবে না একদম। আচ্ছা স্যার। ক্লাসে গিয়ে বসতেই সাদিয়া, তিথি, নুরেজা এসে বলে, দোস্ত তোরা দুইটা কাল কই গেছিলি? আমাদের নিলি না কেন? জানস তোরা আসার আগে মুইন না আসছিল। যা দেখতে লাগতাছিল দোস্ত। নূপুর কেমন লাগতেছিল? ইস, আমি কেন একটু আগে আসলাম না? সাদিয়া, আর বলিস না। পরশু দিন আমি দা খলিল কাক্কুর দোকানে 11টা নূপুর পছন্দ করে আসছি, আমরা সবাই এক নূপুর কিনব জন্য। কিন্তু আজ গিয়ে দেখি একটাও নাই। এক ছেলে নাকি সব কিনে নিছে। স্কুলে এসে দেখি মুইন ওই নূপুরগুলা মাথায়, নাকে, ঠোঁট দিয়ে চেপে ধরে, গল্লায় পুরো জোকার ফেইল দোস্ত। লাবিবা তারপর? নুরেজা, মুক্তা স্যার এসে বাইক রেখে অফিসে যাবে তখন চোখ পড়ে মাঠের দিকে। স্যার তো দেখে বেহুশ। আমরাও দেখে হাসতে হাসতে প্রাণ যায় যায় অবস্থা। স্যার রেগে গিয়ে মুইনের সামনে গিয়ে বলে, কিরে তোর এই অবস্থা কেন? কি সাজছস এগুলা? কেমন লাগতাছে জানোস? জোকার লাগতাছে, জোকার। স্যার আমাকে অনেক সুন্দর লাগছে, আমি জানি। আজ এই ভরা মাঠে আমার ভালোবাসার বিচি থেকে কুড়ি দিয়ে গাছ জন্মাবে। আমার বুকের নূপুর আমাকে তার বুকে জায়গা দিবে। ওই জোকার পাগল কোনো নূপুর তোরে বুকে জায়গা দিব? আমার চোখের মনি, বুকের খনি, পেটের নূপুর। আপনার বিদ্যালয় এইটে পড়ে। ওই তোর আব্বারে ফোন দে। ছেলে মেন্টাল অথচ স্কুলে পাঠাইছে। সবাই একসাথে। লাবিবা তারপর? তিথি তারপর স্যার ধমকা ধমকি করে বাসায় পাঠিয়ে দিয়েছে। তখনই ম্যাডাম চলে আসে। যে যার সিটে বসে গিয়ে বসে পড়ে। স্কুল ছুটির পর লাবিবা আর নূপুর কাঁধে কাঁধ রেখে হেলতে দুলতে বাসায় ফিরছে। তানিয়া কি ওর পাপা আনতে গিয়েছে। তানিয়া লাবিবাকে দেখে বলে, লাবিপু আমার সাথে চলো, আমার পাপা পৌঁছে দিবে। আসো আসো। লাবিবা থমকে দাঁড়ায়। সে একা। নূপুর বাসা উল্টো রাস্তায় থাকায় নূপুর চলে গেছে। মিনারও বলল, আসো আম্মু, তুমি তো আবার ভেনিস হয়ে যাও মাঝে মাঝে। হা হা হা, ভীষণ দুষ্টু। লাবিবা তানিয়াও 24 পার্টি খুলে হাসে।
লাবিবা গাড়িতে উঠে বসে তানিয়াদের বাসার সামনে আসতেই তানিয়া বলে, লাবিপু চলো না আমাদের বাসায়, আসো না, ঘুরে আসো একটু। লাবিবা একটু ভাবে, চোখের সামনে গোলাপ গাছটা চকচক করে উঠে। তানিয়ার দিকে ফিরে বলে, আমি একটা জিনিস নিব, দিবি? হ্যাঁ দিব। ওকে গো। লাবিবা নেমে গেট দিয়ে ঢুকে তানিয়া হাত ধরে বাসার ভিতরের দিক নিয়ে যেতে থাকে। লাবিবা আশেপাশে দেখতে থাকে। সামনের দিকটা পুরোটা ফুলের বাগান, অনেক সুন্দর, আর কোণার দিকে সেই কালো গোলাপ ভর্তি গাছটা সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। লাবিবার মনে অসংখ্য প্রশ্ন উকি ঝুঁকি দিতে থাকে। আচ্ছা, এই বাসাটা এত সুন্দর কেন? আমাদেরটা এমন না কেন? আমি চেয়ারম্যানের মেয়ে না হয়ে এমপির মেয়ে হলে কি এই বাসাতে আমি থাকতাম? এই গোলাপগুলো আমার হতো, আমি গোলাপ পরি সেজে বসে থাকতাম। আমি যে এই ফুল নিতে এসেছি তা শুনে কি তানিয়া রাগ করবে, নাকি আমাকে ফুল পেড়ে দিবে? তানিয়া, কি হলো লাবিপু? চলো। লাবিবা, আগে এদিকে আয়। তানিয়ার হাত ধরে গোলাপ গাছের নিচে এনে বলে, আমি এই ফুল নিতেই এসেছি। তোকে না কত আদর করি আমি, তাহলে এই ফুল পেড়ে দে আমায়। তানিয়া, আল্লাহ, সম্ভবই না, এটা ভাইয়ার গাছ, আমরা কেউ এই গাছে হাত দেই না, ফুলগুলো ফুটে ঝরে যায়, ভাইয়া মেরে ফেলবে দেখলে। লাবিবা, কিন্তু আমার যে একটা চাই, আমার মিশন সাকসেস মাস্ট ডু। তানিয়া, লাবিপু এইটা কইরো না, ভাইয়া জানলে আমি শেষ। লাবিবা আশেপাশে তাকিয়ে দেখে, দৌড়ে দারোয়ানের কাছে গিয়ে দারোয়ানের টুল নিয়ে আসে, গাছের নিচে রেখে উঠে দাঁড়ায়। তানিয়া, শক্ত করে ধর, আমি যেন না পড়ে যাই। তানিয়া শক্ত করে ধরে। লাবিবা টুলের উপর উঠেও ফুলের কাছে পৌঁছতে পারে না, তাই লাফালাফি শুরু করে। তানভীর ছাদে পুশ আপ দিচ্ছিল। গাছ নড়তে দেখে নিচের দিকে খেয়াল করতেই দুজনকে দেখতে পায়। রেগে গিয়ে নিচে নেমে সামনে এসে দাঁড়ায়। তানিয়া তানভীরকে দেখে ভাইয়া বলে চিৎকার করে, টুল ছেড়েই দৌড়, মেয়েদের দৌড়। লাবিবা লাফাচ্ছিল, তাই চিৎকার শুনে সেও টুল ছেড়ে মাটিতে ধপাস। তানভীরের দিকে তাকিয়ে ভয় চুপচাপ তাকিয়ে দেখতে থাকে। নড়াচড়া করার শক্তিও যেন হারিয়ে ফেলেছে। তানভীরকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। ইয়া লম্বা, ট্রাউজার পরা, স্লিভলেস শার্ট পরা, বলিষ্ঠ দেহি। লাবিবার মনে হতে থাকে এই লোক তাকে এক পাড়াতেই মেরে ফেলবে। ও আমার আল্লাহ বাঁচাও ডলফিন, বলে চিৎকার করে উঠে দৌড় দেয়। কিন্তু তানভীর তাকে যেতে না দিয়ে পেছনে থেকে কোমর চেপে ধরে আটকে দেয়। তানভীর পেট চেপে ধরে উপরে তুলে ফেলে নিজের বুকের সাথে লাবিবার পিঠ মিশিয়ে নেয়। লাবিবা ওর পায়ের দিকে তাকিয়ে দেখে ওর পা আস্তে আস্তে মাটি থেকে উপরে উঠে যাচ্ছে। পেটে চাপ দেওয়াতেও ব্যথা পাচ্ছে। ঘাড় ঘুরিয়ে একবার তানভীরের দিকে তাকিয়েই ভয় চোখ বন্ধ করে হাত পা ছুড়াছুড়ি করতে থাকে, যার কারণে তানভীরের ধরে রাখতে সমস্যা হচ্ছিল, তাই আরও চেপে ধরে। ব্যথা পেয়ে লাবিবা চিল্লাতে থাকে, ও আমার আল্লাহ গো, ডলফিন আমাকে খেয়ে নিল গো, আমি আর এই দুনিয়ায় থাকব না গো, ডলফিনের পেটে নারী ভুঁড়ির সাথে মিক্সড হতে হবে গো। ও আম্মুনি গো, তোমার বাচ্চাটাকে আর দেখতে পাবে না গো, তোমার বাচ্চাটা ডলফিনের পেটে গিয়ে সাঁতার কাটবে গো, তোমার বাচ্চাটা আর নাদুস নুদুস থাকবে না গো, সবেই ডলফিনের পেটে পটি হয়ে যাবে গো, আমাকে বাঁচাও গো। তানভীর চিল্লানো সহ্য করতে না পেরে হাত ছেড়ে দেয়। লাবিবা ধপাস করে মাটিতে পড়ে যায়। কোমরে ব্যথা পায়, কিন্তু কাদার কোনো আওয়াজ পাওয়া যায় না। চোখ দুটো ভরে আসে। তানভীর লাবিবার দিকে ঝুঁকে কানের কাছে এসে মুখ দিয়ে সিসসস শব্দ করে। লাবিবার শরীরের পশমগুলো সব দাঁড়িয়ে পড়ে।
ভীতু ভেজা চোখে তানভীরের দিকে তাকিয়ে চোখ পিট পিট করে। বড় বড় পাপড়িগুলো ভিজে মোটা দেখায়। বড় ডাগর নয়নের ভেজা পাপড়ির সেই পিট পিট করার সাথে সাথে তানভীরের বুকও যেন ধুকপুক ধুকপুক করতে থাকে। তানভীর হাত এগিয়ে দেয় উঠার জন্য। লাবিবা আগের ন্যায় তাকিয়েই থাকে। তানভীর হাত বাড়িয়ে লাবিবার হাত ধরে টান দেয়। তানভীর বুঝতে পারে না সে কি ধরেছে। মুখ ফেটে বলেই ফেলে, ও মাই গড, ইটস ইয়োর হ্যান্ড। সো ভেরি ভেরি সফট। তুমি কি আদৌ মানুষ? আই হ্যাভ আ গ্রেট ডাউট। এত দুষ্টু তুমি আর এত নরম কারো হাত হয়? হাত ধরেছি নাকি তুলোর বালিশ ধরেছি বুঝতেই পারছি না। লাবিবা চোখ বড় বড় করে ফেলে। মুখটা হা হয়ে যায়। আপনি কি এখন আমার উপরে মাথা রেখে শুবেন? আমি যদি আপনার মাথার ভরে আলু ভর্তা, বাগুন ভর্তা হয়ে যাই তখন কি হপ্পে? কি আর হপ্পে, তোমায় মজা করে খেয়ে নিব। এমনিতেই তোমাকে চিবুতে ইচ্ছা করছে। তোমার সাহস তো কম না, তুমি তানভীর খানের গোলাপ গাছের গোলাপ চুরি করতে আসো। চুন্নি কথাকার। কি আমাকে চুন্নি বলা? আপনার সাহস তো আমার উপর দিয়ে। আমাকে চুন্নি বলা হচ্ছে। আমি চুন্নি না, আপনি চুন্নি। আপনার নানি চুন্নি, আপনার ভাবি চুন্নি, আপনার শালি চুন্নি, আপনার ফুপি চুন্নি, আপনার দাদি চুন্নি, আপনার বউ চুন্নি, আপনার বউয়ের দাদি চুন্নি। হুশ হুশ। আনফর্চুনেটলি এদের মধ্যে আমার কেউ নেই। তুমি কি কিছু হবে এদের মধ্যে? কাভি নেহি। তো এবার বলো তোমাকে কি করা উচিত? চুরি করতে এসে ধরা পড়েছ। এবার কি হপ্পে তোমার? কি করবেন? সত্যি সত্যি খেয়ে ফেলবেন নাকি? আমাকে খেয়ে ফেললে আমার আম্মুনির আর বেবি থাকবে না। ফোনটা দিন তো। আমি আম্মুনিকে বলে দেই আরেকটা যেন বেবি নিয়ে আসে। আমি তো অনেক বলেছিলাম, আনলই না। যত সব বাজির দল। হুশ হুশ। চলো। কোথায়? তানভীর লাবিবার হাত ধরে গরুর ফার্মে নিয়ে যায়। এই বাড়িতে গরুও পালা হয়। অস্ট্রেলিয়ান গরু। দুধ খাওয়ার জন্য। গোয়ালে নিয়ে গিয়ে দড়ি দিয়ে একটা বাঁধন দেয়, যাতে লাবিবা চাইলেই একটানে খুলে ফেলতে পারে। কিন্তু সেদিকে লাবিবার খেয়াল নেই। সে আছে তার চিল্লানো নিয়ে। তানভীরের কানের অবস্থা ঝালাপালা একদম। চুপ বলে দেয় এক ধমক। এক ধমকে লাবিবা আত্মা উড়ে যায়। পৃথিবীর সবথেকে শান্ত মেয়ের রূপ ধারণ করে। এই টুকুনি পুচকে মেয়ে সিনিয়রদের সাথে লাগতে আসে। এখানে সারাদিন পড়ে থাকবে, এটাই তোমার শাস্তি। লাবিবা চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আপনি না অনেক সুইট, একদম কল্লার মিষ্টির মতো। আপনি দেখতেও অনেক কিউট, একদম ডফিনের বেবি র মতো। আপনার ভয়েসও অনেক সুন্দর, একদম এই অস্ট্রেলিয়ান কাউ এর মতো। আপনি তো এতগুলা গরু গরু বয়, এই দড়িটা খুলে দিন না গো। জানেন আমার ব্যাগে কি আছে? এতগুলা চকলেট ইয়ামি খাবেন? আপনাকে দিব কেমন? দড়িটা চটপট খুলে দিন তো। আমি আপনাকে চকলেট দিই। আমাকে কি তোমার বাচ্চা মনে হয়? তোমার আব্বু আম্মু তোমাকে শাসন করতে পারে না। দুষ্টুমি করতে করতে এবার চুরি করতে শিখেছ। আজ এই পানিশমেন্ট তোমার হোল লাইফ মনে থাকবে। লাবিবা অনেক রিকোয়েস্ট করেও ছাড়া পায় না। চোখের জলে নাকের জলে এক করে কাঁদতে থাকে। তানভীর সামনে টুল পেতে বসে থেকে হা হয়ে সেই কান্না গিলতে থাকে। সে যেন এটাই চেয়েছিল যে দুষ্টু পুতুল কাঁদুক আর সেই কান্না সে উপভোগ করুক। মিরাজ, সোহানা, মমতা, তানিয়ার মমো। তানিয়া দৌড়ে আসে গোয়াল ঘরে। তানিয়া গিয়ে ওদের বলতেই ওরা বেরিয়ে আসে। আশেপাশে কোথাও দেখতে পায় না। খুঁজতে খুঁজতে গোয়াল ঘর থেকে কান্নার আওয়াজ পেয়ে ছুটে আসে। মিরাজ এসে বাঁধন খুলতে থাকে।
সোহানা মমতা তানভীরকে ইচ্ছেমতো বকতে থাকে। ফুল ছিঁড়তে গিয়েছে ছিঁড়ে নিত। তাহলে এই পিচ্ছিটার সাথে এমন করার মানে কি? বেশি বেশি করা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। পরের মেয়ে ভয় পেয়ে এমনিতেই কাঁদতে কাঁদতে অস্থির। তোর বোন ও তোর সাথে ছিল, ওকে কিছু বলতে পারলি না? গোয়াল ঘরে এনে ওই মেয়েটাকে বেঁধে রেখেছিস। ওইদিকে তানভীরের কানে এসব কিছুই যাচ্ছে না। সে এক ধ্যানে তার দুষ্টু পুতুলের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মিরাজ লাবিবাকে বাসায় পৌঁছে দেয়। লাবিবা হন হন করে রুমে ঢুকে বিছানার উপর ব্যাগ ঢিল দিয়ে ফ্লোরে বসে কাঁদতে থাকে। এরকম ডলফিন কখনোই দেখেনি। বেঁধে রেখেছে গরুর ঘরে গরুর মতন করে, একটা গোলাপের জন্য। যেখানে আব্বু পর্যন্ত কোনোদিন বাঁধার সাহস করেনি সেখানে ওই ডলফিন বেঁধেছে। আমি তো গোলাপ নিয়েই ছাড়ব। আর তোর কোনো দিন বিয়ে হবে না দেখিস বেটা ডলফিন। তুই বৌহিনা দেবদাস হয়ে থাকবি। এইটা এই লাবি মনির দোয়া। হুস হুস। সাবিনা এসে দেখে মেয়ে ফ্লোরে দুপা মেলে বসে কাঁদছে। দৌড়ে এসে বুকে জড়িয়ে নিয়ে বলে, কি হয়েছে আমার বাচ্চাটার? কে মেরেছে? কে বকেছে? বেঁধেছে কে? আমার ব্ল্যাক রোজ ট্রি লাগবে আম্মুনি। আমার ব্ল্যাক রোজ ট্রি চাই। আচ্ছা এনে দিব। আব্বুকে বলবো কেমন? তুমি কেঁদো না, আসো ফ্রেশ হয়ে খেয়ে নিবে। চলো। ইসমাইল চোখে চশমা দিয়ে লাবিবার মার্কশিটের দিকে তাকিয়ে আছে। সামনে নিচ দিকে তাকিয়ে লাবিবা দাঁড়িয়ে আছে। চশমাটা খুলে টেবিলে রেখে ইসমাইল বলে, ম্যাথে 32%, ইংলিশে 36% মার্ক কেন? লাবিবা চুপ। এত পুরো মার্ক পেলে তোমায় জেএসসিতে গোল্ডেন তো দূরে থাকে প্লাস ও তো পাবে না। তাহলে তোমাকে দিয়ে আমার লাভটা কি? তোমাকে দিয়ে আমার সম্মান বাড়বে। এখন তুমি যদি আমার মাথা ডাউন করো তাহলে তোমাকে দিয়ে আমার লাভটা কি? লাবিবা চুপ। কথা বলছো না কেন? আনসামে কোনোটার অভাব তোমার? মাথার ভিতর গোবর জমা হয়েছে নাকি? লাবিবা এবার চোখ দুটো উপর দিক করে। হাত দিয়ে দেখে ভেজা ভেজা ঘাম পড়ছে। এই ঠান্ডা আবহাওয়াতেও ইসমাইলের ধমকের চোটে লাবিবা ঘেমে একাকার। হাত দিয়ে চটকে দেখে তেলতেলা। তার মানে চর্বি। মাথায় তাহলে তার গোবর নেই, চর্বি আছে। তার মানে সবার থেকে ইউনিক অফ লাভলি। আব্বু আমার মাথায় চর্বি। এই চর্বি 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 বলে নিজের মাথায় নিজেই থাপ্পড় দিতে দিতে লাফিয়ে লাফিয়ে নিজের রুমে চলে আসে। ইসমাইল চোখ দুটো বন্ধ করে নেয়। করতে আসলো শাসন। মেয়ে তার গায়ে লাগাল না। ডোন্ট কেয়ার ভাব নিয়ে আরো খুশি হয়ে লাফাতে লাফাতে চলে গেল। একে কিভাবে কন্ট্রোল করবে ভেবেই পাগল ইসমাইল। রুমে এসে লাবিবা ফোন নিয়ে নূপুরকে কল দেয়। নূপুর রিসিভ করতেই লাবিবা এক লম্বা চিৎকার। দোস্ত। জানু। কি দিবি বল? তোর দোস্ত সবার থেকে ইউনিক নিউ ইনভেনশন। ওমা তাই নাকি? এইবার কিন্তু গোল্ডেন পেতেই হবে। তারপর আমরা দুজনে আর্টস নিয়ে সায়েন্টিস্ট হয়ে যামু। বাট ইনভেনশনটা কি? সবার মাথায় গোবর থাকে, আর আমার মাথায় চর্বি। আমি সবার থেকে ইউনিক, চর্বি গলে গলে পড়ে। দোস্ত তাহলে তো তোদের রান্নার তেল কিনতে হবে না। তাই তেলের টাকা বেঁচে যাব। ওই টাকা দিয়ে তুই আর আমি শনপাপড়ি খামু, হাওয়াই মিঠাইও খামু। আচ্ছা, টাটা। উমা হহ। ইসমাইল স্কুল থেকে শুকনা মুখে বাসায় আছসে। খুবই চিন্তিত দেখাচ্ছে। সাবিনা কি হয়েছে জিজ্ঞাসা করলে উত্তর না দিয়ে বলে, ছাতাটা দাও, বৃষ্টি হবে। সাবিনা ছাতা হাতে দিয়ে বলে, খেয়ে যাও। পরে খাব। ছাতা হাতে বেরিয়ে পড়ে ইসমাইল। উদ্দেশ্য এমপির বাসা। জরুরি কাজে ডেকেছে তাকে।
ইসমাইল এমপির বাসায় পৌঁছে কাজ নিয়ে কথাবার্তা শেষ করে ফিরোজ বলে, ইসমাইল, তোমাকে আপসাদ লাগছে। কি হয়েছে? তেমন কিছু না ভাইজান, মেয়েটাকে নিয়ে একটু টেনশনে আছি। আবার কি করল? সামনে জেএসসি, এই সময়ে সব টিচার না করে দিয়েছে প্রাইভেট পড়াবে না। ওদেরকে জোর করি কিভাবে বলেন? কন্ট্রোল করতে পারে না কেউ। ম্যাথ আর ইংলিশে খুবই খারাপ। এই অবস্থায় খুবই চিন্তায় আছি। শহরে নিয়ে যাওয়া আসায় খুব সমস্যা হবে। আমি তো সময় পাব না। সাবিনাকেও সাথে দিতে চাই না। রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, কখন কি জানি হয়। ফিরোজ কিছুক্ষণ ভাবল। সেদিনের বেঁধে রাখার কথাটা শুনেছে সে। তার মনে হয় তানভীর লাবিবাকে কন্ট্রোলে রাখতে পারবে। 2-3 মাস আছেও এখানে, পড়ালে মন্দ হয় না। ইসমাইল, তানভীর বেশ কিছুদিন আছে। এই কয়দিনে তোমার মেয়েকে ম্যাথ আর ইংলিশটা দেখিয়ে দিতে পারে। কথা বলি তানভীরের সাথে, তাহলে তো ভালোই হয়। কিন্তু বেয়াদবি যদি করে? আমার ছেলেকে এখনো চিনোনি? না ভাইজান, ভরসা আছে। ফিরোজ তানভীরকে ডাক পাঠায়। তানভীর এলে ফিরোজ বলে, দেখো তুমি তো এখন অনেক ফ্রি। যে কয়দিন আছো সে কয়দিন লাবিবাকে একটু পড়াও। আমি মনে করি ওকে তুমি পড়াতে পারবে, শাসনও করতে পারবে। ছাত্রী ভালো। তানভীর ইসমাইলের দিকে তাকায়, মনে মনে প্রচুর হাসে। দুষ্টু পুতুলকে সে পড়াবে। ইসমাইলকে বলে আঙ্কেল কাল থেকে পাঠিয়ে দিবেন স্কুল শেষে। ইসমাইল এক গাল হেসে বাড়ি ফিরে আসে। লাবিবাকে বলে কাল থেকে তানভীরের কাছে প্রাইভেট পড়তে যেতে। লাবিবা যেন হাতে চাঁদ পায়। এই সুযোগে সেই বাড়িতে সে ঢুকতে পারবে, গোলাপও নেওয়া হবে, তানিয়ার সাথে খেলাও হবে। কিন্তু ওই বেটা ডলফিন, ওটা কোনো ব্যাপার না। স্যাররা সবসময় ঘাড় তেড়াই থাকে। সব সকালের মতো আরেকটা সকাল। ভোরে একটা স্বপ্ন দেখেই লাবিবার ঘুম ভেঙে যায়। স্বপ্নে লাবিবা ফেয়ারিজ কান্ট্রি আর অনেক সুন্দর একটা গার্ডেনে বসে আছে। একটা ব্ল্যাক গাউন পরে ব্ল্যাক ফেয়ারি হয়ে। উপর থেকে অজস্র ব্ল্যাক রোজ বর্ষণ হচ্ছে তার উপর। সেই রোজগুলো ছড়িয়ে ছিটিয়ে খেলছে। ঘুম ভেঙে যায় লাবিবার। আজানের আওয়াজ কানে আসছে। চোখ বন্ধ করে শুয়ে শুয়ে সেই স্বপ্নটাই কল্পনা করতে থাকে। আলসেমি ভেঙে উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজে বসে পড়ে। নামাজ শেষে দুহাত তুলে দোয়া করে, ও আমার আল্লাহ, আমার স্বপ্ন তুমি সত্যি করে দাও। আমাকে ফেয়ারি বানিয়ে দাও। আর সব ব্ল্যাক রোজগুলো আমার করে দাও। আমিন। সাবিনা এত সকালে মেয়েকে দেখে অবাক। রুমে এসে জিজ্ঞাসা করে, এটা কি তুই নাকি অন্য কেউ? লাবিবা কথা না বলে মিটি মিটি হাসে। সাবিনা মতি গতি কিছুই বুঝতে পারে না। জিজ্ঞাসা করে, চা খাবি? ঘুম হয়নি, চোখ দেখেই বোঝা যাচ্ছে। বিফ টি বানাতে পারো তো? না পারলে চিকেন টি করে দাও। চুপ থাক। নোটন আলাল পেয়েছিস তো আমাকে। দুধ চা তোর ফেভারেট। আয়। আমি কবে বললাম আমার দুধ চা মাই ফেভারেট? আমার তো মিল্ক টি ফেভারেট। ওরে আসছে আমার ইংরেজির জাহাজ। এ কি কথা? যাও তো, তুমি বেশি শিক্ষিত। নানু যে কেন পড়ালো তোমায়? চা হাতে বারান্দায় এসে দাঁড়ায়। সামনে বড় ইন্ডিয়ান রেড রোজ আর হোয়াইট রোজ ফুটে আছে। এগুলো খুব যত্ন করে লাবিবা। খুবই প্রিয়। কিন্তু মনটা ব্ল্যাক রোজ করে প্রচুর। চা শেষ করে এসে একটু পড়তে বসে। পড়া শেষে খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ে। মোড়ে এসে দাঁড়িয়ে থাকে নুপুরের জন্য। ফোন করে বলে দিয়েছিল যেন দাঁড়ায়। ঘড়িতে বারবার সময় দেখছে লাবিবা দেরি হয়ে যাচ্ছে। নুপুরকে চোখে পড়তেই
লাবিবা দোস্তু নূপুর জানু দৌড়ে হাগ খুশিতে গদগদ করতে করতে লাবিবা দোস্তু খুশির খবর শুনে কি দিবি বল আগে তো বল হামারা প্রাইভেট টিচার মিল গায়া রিয়েলি কই কই তানিয়ার ভাই ডলফিন দা তানভীর খান্নন এমপির ছেলে তো আমাদের পড়াবে কেন আব্বু বলছে তাই উম্মা হহ তোর গিফট উম্মা হহ তোর গিফট চল স্কুলে এসে দেখে অ্যাসেম্বলি স্টার্ট হয়ে গেছে কোনো মতে পা টিপে টিপে লাইনের পেছনে এসে ব্যাগ কাঁধ থেকে মাঠে ঘাসের উপর ফেলে দাঁড়িয়ে পড়ে মুক্তা আর শহীদ স্যারের চোখে ঠিকই পড়ে মুক্তা রাগে কটমট করে এই যে কেন এত লেট করে বুঝে না কিছুতেই সাবিনা তো ঠিক টাইমের আগেই পাঠিয়ে দেয় তাহলে এত লেট করে কেন আজ আচ্ছা বকা দিবে ঠিক করে জাতীয় সঙ্গীত আরম্ভ হলে মুক্তা আস্তে আস্তে লাইনের পেছনে এসে দাঁড়ায় সাথে সাথে কান ঝালাপালা সবাই জাতীয় সঙ্গীত গাইছে আর তার দুষ্টুমির নানি একমাত্র শালি আর তার পরাণের বান্ধবী আধুনিক গান গাইছে ও মুইনের মাও তোমার মুইন কথা শুনে না দিনে রাইতে কল দিলে রিসিভ করে না ও মুইনের মাও তুমি মুইনেরে বোঝাও না মুক্তা লাবিবা লাবিবা ডিস্টার্ব নষ্ট করিস না তো জাতীয় সঙ্গীত গাইতে দে মুক্তা মুইনের মাও তোদের জাতীয় সঙ্গীত পিছনে ঘুরে দেখে মুক্তা রেগে মেগে দাঁড়িয়ে ভয় দুজনেই সামনের দিকে তাকিয়ে চিল্লিয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 2 স্কুল ছুটির পর তানিয়া দৌড়ে এসে লাবিপু তুমি নাকি ভাইয়ার কাছে পড়বে ভাইয়া খুব সুন্দর করে পড়ায় একেবারে মুখস্থ করিয়ে দেয় চলো আমার সাথে নূপুর না আগে আমরা বাসায় যাব ফ্রেশ হয়ে ইটিং করে তারপর যাব লাবিবা তুমি যাও আমরা পড়ে যাব তানিয়া চলে যায় লাবিবা বাসায় এসে গোছল করে খেয়ে নেয় ব্লু কালার একটা গাউন পরে দুপাশে দুটো ঝুঁটি করে সামনে এনে ফেলে রাখে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়ে মোড়ে এসে দাঁড়াতেই নূপুরকে দেখতে পায় সেও লাবিবার মতো ব্লু গাউন আর ঝুঁটি করে আসছে নূপুর এসেই হনহনিয়ে হাঁটা দেয় লাবিবা কি হয়েছে আমার জানটার মুড অফ ওয়াই নূপুর আসতেই মুইনের সাথে দেখা হয়েছিল লাবিবা বালডা হুদ্দাই ঘুরে আঙ্কল রে বলছস নূপুর মাইরা ফেলব শুনলে দরকার নাই বলার চল নূপুর আর লাবিবা গেট দিয়ে ঢুকে নূপুর তো অবাক কি সুন্দর গার্ডেন এখানে প্রতিদিন আসবে ভেবে খুশিতে বাকবাকুম বাসার ভিতর ঢুকতে যাবে তখন দেখে লাবিবা পেছনে নেই খুঁজতে গিয়ে দেখে ব্ল্যাক রোজ স্ট্রিট আর সামনে লাবিবা দাঁড়িয়ে আছে কিন্তু মাথা উঁচু করে উপরের দিক তাকিয়ে আছে নূপুরও উপরে তাকায় সাথে সাথে মুখ হা হয়ে যায় একবার নিচে তো একবার উপরে তাকাতে থাকে লাবিবা গেট দিয়ে ঢুকেই দৌড়ে সেই রোজ ট্রি এর সামনে গিয়ে দাঁড়ায় আজ একটা নিবেই ভেবে এদিক ওদিক তাকাতে থাকে কাঠি পাওয়ার জন্য হঠাৎ উপরে চোখ পড়াতে দেখে তানভীর ছাদে হাতের উপর হাত ভাঁজ করে লাবিবার দিকে তাকিয়ে আছে ভয় ঢুক গিলে লাবিবা তানভীরের দিকে তাকিয়ে চোখ পিট পিট করে নূপুর বুঝতে পেরে লাবিবাকে টেনে নিয়ে ভিতরে ঢুকে পড়ে কিন্তু লাবিবার মনে ভয় ঢুকে যায় ডলফিন তো দেখে ফেলল এবার যদি পরানো বাদে ঘরে বন্দি করে রাখে তখন কি হবে মুঠ বন্ধ করে দম নিয়ে নিজের মনকে বলে ভিতুর ডিম ছাড়া বাচ্চিকা তুই দূর হ কিছুই করতে পারবে না আই এম সাহসী তানিয়ার পিছু পিছু নূপুরের হাত ধরে চোখ বন্ধ করে লাবিবা রুমে যায় যেখানে তাদের পড়ানো হবে এক চোখ খুলে তানভীরকে দেখে চেয়ারে বসে আছে পাশে তানিয়া বসে পড়ে টেবিলে তার ও ব্যাগ তার মানে তানিয়াও পড়বে 2 চোখ খুলে চেয়ার টেনে বসতে বসতে হাত নাড়িয়ে হাই ডলফিন তানভীর কিছুটা আশ্চর্য হয়েও হল না
তাদের দিকে তাকিয়ে বলল, দাঁড়াও। লাবিবা নূপুর দুজনের দিকে তাকিতুকি করে দাঁড়িয়ে পড়ল চেয়ার ছেড়ে। তানভীর, যাও, ডোরের সামনে গিয়ে দাঁড়াও। নূপুর লাবিবা আস্তে আস্তে বলে, অপমান, অপমান। ডোরের সামনে গিয়ে দাঁড়ায়। তানভীর, নাও সে, মে উই কাম ইন স্যার? নুপুলাবি, মে উই কাম ইন স্যার? তানভীর, কাম ইন। নুপুলাবি তাড়াহুড়ো করে ঢুকতেই মাথায় ঠেস খায়। নূপু চিল্লিয়ে, ঠেস দিলি কেন কুত্তি? শিং গজালে? লাবিবা তানভীরের দিকে একবার তাকিয়ে নূপুর মাথা ধরে আরেকটা ঠেস দিয়ে বলে, আর গজাবে না। তানভীর লাবিবার দিকে তাকিয়ে ইশারায় নূপুকে দেখিয়ে বলে, ফ্রেন্ড? বেস্ট ইউ, ওর আব্বু আর আমার আবব্বু বেস্ট ইউ, আর আমি বেস্ট ইউ। গুড নেম কি তোমার? নূপুরের দিকে তাকিয়ে, নাফিসা নূপুর। তোমার নেম? লাবিবাকে। লাবিবা কোমর বাঁকিয়ে বাঁকিয়ে, মাই নেম ইজ লাবিবা তানহা আলিজা, ডটার অফ ইসমাইল অ্যান্ড সাবিনা। তানভীর অবাক চোখে দেখে, এই প্রথম দেখল এভাবে কারো নাম বলতে। কোমর বাঁকিয়ে বাঁকিয়ে নিজের সহ প্যারেন্টসের নামও বলে। নিউ স্টাইল, তবে কিউট লাগল খুব। দুজনেই সেম মার্ক। নূপু, লাবিজি। দুজনেই নটি গার্ল। দুজনেই চুপ। তানভীর ম্যাথ 32, ইংলিশ 36 এরকম মার্ক দেখে যে কেউ বলবে মাথা গোবর পোড়া। এর জন্যই তো স্যারকে, বাই দ্য ওয়ে, নূপুর লাবিবার মাথায় নয় সারাদিন উল্টাপাল্টা ভাবনা থাকে। ওর মাথায় গোবর। তোমার মাথায় কি আছে? নূপু, স্যার, ওর মাথায় চর্বি। তানভীর, না, গোবর। তোমার মাথায় ও কি গোবর? নূপুর চিন্তায় পড়ে যায়। আস্তে আস্তে লাবিবাকে জিজ্ঞাসা করে, দোস্ত, আমার মাথায় কি? লাবিবা, কাওয়ার গু। নূপুর, স্যার, আমার মাথায় কাওয়ার গু। তানভীর, ককটু কি বলো এসব? লাবিবা, ঠিকই তো বললাম। আমার মাথায় গোবর আর ওর মাথায় কাওয়ার গু। দুটোই পটি। এগুলা উর্বর সার। এই সার পেয়ে আমাদের চুল হয়েছে মজবুত, স্ট্রং। টেনে দেখেন, একটাও পড়বে না। তানভীর, শাট আপ, ওপেন দ্য বুক। দুজনেই বই খুলে। ইংলিশ বুক। তানভীর, স্যারের কাছে যতটুকু পড়েছ তারপর থেকে স্টার্ট করো। রিডিং পড়, তোমাদের রিডিং শুনি। লাবিবা বই খুলে একবার তাকিয়ে মুখ ভরা হাসি নিয়ে চুপ করে থাকে। এদিকে নূপুর গলা ফাটিয়ে পড়ছে। লাবিবা নূপুরের দিকে তাকিয়ে ওর ঠোঁট নাড়ানো দেখছে। নূপুর পড়া শেষ করতেই লাবিবা বলে, ষাঁড়ের মতো চিল্লায় তো কান ফাটিয়ে দিলি। আমি কানা হইলে তোরে আমার আব্বু লকাপে ঢুকাবো, এইটা মাথায় রাখছস? নূপুর চুপ। তানভীর, দুষ্টু পুতুল, লুক অ্যাট মি, আই থিঙ্ক তুমি এটা পারো, তাই পড়লে না। বলো। লাবিবা দাঁতগুলো বের করে একটা হাসি দিয়ে বলে, এটা তো সহজ। জিপসি এর কথা বলেছে। আমার তো নিজেরই 2টা জিপসি জামা ছিল। একটা ক্লাস 4-এ কিনেছিলাম, হোয়াইট কালার, কিন্তু এইটা ইন্দুর খালা আর চিকা মামি খেয়ে নিয়েছে। একদম ফুটো ফুটো করে খেয়েছে। আর পরতে পারিনি। দেন ক্লাস 5-এ একটা কিনেছিলাম, ব্ল্যাক গাউন আর রেড ওড়না আর চুড়ি সেলোয়ার ছিল। গাউনটা জাস্ট গর্জিয়াস ছিল। বুকের উপর বড় গোল্ডেন স্টোন বসানো ছিল। কিন্তু বেশি পরতে পারিনি। একদিন রেড কালার দেখে স্কুলে বাঁধা শার্টটা যে দৌড়ানো দিয়েছিল, আর পরার সাহস হয়নি। উইটা। তানভীর, স্টপ দিস ননসেন্স, এই প্যাসেজ কাল পড়ে আসবে। আর বীজগণিতের সূত্রগুলো মুখস্থ চাই। নাও ইউ ক্যান গো। নূপুর, আসসালামু আলাইকুম স্যার, বাই। নূপুর আর লাবিবা হেঁটে হেঁটে বাড়ি আসতে থাকে। লাবিবা ঠোঁট উল্টিয়ে উল্টিয়ে বলে, ওই স্যার পচা, কোনোদিন বিয়ে হবে না। ফার্স্ট ডে ছিল, তাও ধমক দিল। নূপুর পিঠে হাত বুলিয়ে বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলে, থাক, কাঁদিস না।
আর তো টিচার নেই যে পড়ব। আমাদের কেউ পড়ায় না। শহীদ স্যারের ক্লাস। স্যার পার্টি গণিত করতে দিয়েছে ক্লাস পরীক্ষায়, যা লাবিবার একদমই পছন্দ না। পাটিগণিত কিছুতেই মাথায় ঢুকে না। লাবিবা কলম মুখে দিয়ে এদিক ওদিক তাকিতুকি করছে। নূপুর কলমের হেট মুখে দিয়ে মাথা চুলকাতে থাকে। সাদিয়াদের বেঞ্চিতে চোখ পড়তেই মুখ হা হয়ে যায়। খাতার নিচে নকল রেখে দিব্যি পরীক্ষা দিচ্ছে। এরা ক্লাস পরীক্ষাতেই নকল করে তো ফাইনালে কি করবে? তবে নকল তো করতেই হবে, কারণ শহীদ স্যার ফাইনাল এক্সামে কিছু বলে না, বাট ক্লাস টেস্টে ফাটিয়ে মারে এক একটাকে। সেজন্য আজকের নকল। তিথি লাবিবার দিকে তাকিয়ে দেখে হা করে তাকিয়ে আছে। ইশারায় বলে নকল লাগবে কিনা। লাবিবা কাচুমাচু করতে থাকে। নকল আরও কখনোই মিলেনি। কিভাবে করতে হয় তাও জানে না। তিথি স্যারের আড়ালে লাবিবার হাতে গুজে দেয়। লাবিবার হাত কাঁপতে থাকে। কি করবে ভেবে পায় না। ফেলে দিবে নাকি রাখবে? রেখে কি করবে? কিভাবে স্যারের সামনে দেখে দেখে লিখবে? সব তালগোল পাকিয়ে যায়। চোখ ফেটে যেন কান্না চলে আসে। স্যার হাতে কি? চমকে উঠে লাবিবা। ও আমার আল্লাহ, এখন কি করি? স্যার দেখাও দেখি। লাবিবা হাত এগিয়ে দেয়। স্যার হাতে নিয়ে দেখে নকল। রাগে ফুঁসতে ফুঁসতে এক ছাত্রীকে বলে, হেড স্যারকে ডেকে আনো, তার শালিকার কর্মকাণ্ড দেখে যাক। মুক্তা স্যার এসে মুখ লুকানোর জায়গা পায় না। মান সম্মানে টুট পড়ল। লাবিবাকে হেঁচকা টানে ক্লাসের সামনে এনে দাঁড় করাই। বলে কান ধর, এক পায়ে দাঁড়িয়ে থাক। লাবিবা কেঁদে ফেলে। কান ধরতে ধরতে বলে, আমি কিছু করিনি। আমি পার্টি গণিত পারি না, তার জন্য তুই নকল করবি? আমি করিনি। তাহলে আসলো কোথা থেকে? দাঁড়িয়ে থাক তুই। লাবিবা অসহায়ভাবে দরজায় দাঁড়িয়ে থাকা নূপুর, তিথি, সাদিয়া, নুরেজার দিকে তাকিয়ে থাকে। তারাও চুপ হয়ে থাকে। কিছু বললে তাদেরও দাঁড়িয়ে থাকতে হবে। নূপুর আসতে চাইলেও পারছে না, কারণ স্কুলের পেছনে তার আব্বুকে দেখেছে একটু আগে। জানতে পারলেই হলো। বাড়িতে ঢুকে লাবিবা মন খারাপ করে। সখিনা জিজ্ঞাসা করে, কিরে পরীক্ষা কেমন হলো? কচুর মাথা। রুমে গিয়ে ফ্রেশ হলো, গোসল করে আসে। সাবিনা খাবার দিলেও খায় না। ফোন দেয় বিনাকে। ফোন ধরতেই বলে, বিনাপু তোমার বুইরা জামাই কই? বুইরা কষ ক্যা? 150 বার কমু। শালা কচু কাটা ব্যাঙের ডিম, মুরগের বাচ্চা, বলদের ছানা, মানুষের ডিম, করল্লার বেগুনি, মিষ্টির টক, খরগোশ কথাকার। কি করছেটা কি? তিথি নকল করে আমার হাতে নকল ধরিয়ে দিছে। আমি নকল করি নাই, কতবার বললাম। হি ইজ নট করল। বেলায় ফ্রন্ট দ্য ক্লাসরুম আমাকে দাঁড় করিয়ে রাখল, উইথ কান ধরে উপরে তুলে 1 লেগ। ভালো করছে। আরও পানিশমেন্ট দেওয়া উচিত তোকে। হায় হায়, ও আমার আল্লাহ, এই বুইরা ভীম দেখি আমার শেষকে বিয়ে করে আমার থেকে কিডন্যাপ করে নিল। বুইরা বলবি না বলে দিচ্ছি। তো কি বলবো? আব্বুর বন্ধু ছিল। তোমাকে বিয়ে না করলে তো আমার কাকু হতো। ভাগ্যিস আমি পেটে ছিলাম, নয়তো কোনোদিন কাকুর সাথে বোনের বিয়ে দিতাম না। তুই দুনিয়াতে থাকলে আমার বিয়েই হতো না। এখন যা হয় ওইটাই ডাকবি। হতো হতো। আমি পছন্দ করে বিয়ে দিতাম। তাহলে আমার কপালে আর সংসার থাকত না। সেটা বড় কথা না। কথা হচ্ছে সাবধান করে দিবে নেক্সট টাইম থেকে যেন ডুমি বেলাইভ বাই। লাবিবা আর নূপুর চুপচাপ বসে। কেউ কোনো কথা বলে না। তানভীর ব্যাপারটা খেয়াল করে। দুষ্টু পুতুল চুপ করেও থাকতে পারে দেখে তানভীর খুশিই হল। কিন্তু বলল, মন খারাপ?
লাবিবা মাথা নাড়িয়ে না করে। পড়া দেয় দুজনেই। তানিয়া বলে উঠে, লাবিপু তুমি কান ধরে নিল ডাউন হয়ে দাঁড়িয়েছিলে কেন গো? লাবিবা তানিয়ার উৎসুক মুখের দিকে তাকায়। লাবিবার কান্না চলে আসে। যে কাজ সে করবে না সেটার জন্য পানিশমেন্ট পেলে তার খুব খারাপ লাগে। তানভীর জিজ্ঞাসা করে, দুষ্টু পুতুল কি দুষ্টুমি করেছিলে তুমি? আমি কিছু করিনি। নকল না করতেই নকলের জন্য দুলাভাই পানিশড করেছে আমায়। হাতে নকল ছিল, তিথি দিয়েছিল। কিসের নকল ছিল? পাটিগণিতের। আমি পাটিগণিত পারি না। আগে বলবে তো। টেক্সট বুক বের করো। পাটিগণিত শিখিয়ে দিব, সব পারবে। কয়েকদিনেই শেষ করব। টেনশন নিও না। লাবিবা আর চোখে নূপুরের দিকে তাকাতেই নূপুর চোখ মারে। আস্তে আস্তে দুজনেই বলে বাঁচলাম। সূত্র একটাও শিখিনি। নূপুর জানু একসাথে বললাম। গেস্ট আসবে। লাবিবা আমাদের গেস্ট তো একজনই, মুক্তা ভাই। তানভীর কয়েকটা অঙ্ক বুঝিয়ে দেয়। ছুটি দিয়ে দেয়। আজ অনেকক্ষণ অঙ্ক বুঝিয়েছে, তাই বিকেল গড়িয়ে গেছে। একটু পর সন্ধ্যা নামবে। এতক্ষণে খেয়াল হলো তানভীরের। এগিয়ে দিয়ে আসা উচিত ছিল। রাস্তা ভালো না। সন্ধে লাগলে আবার সমস্যা। দুটো মেয়ে যে দুষ্টু কিছু হয়ে গেলে ইসমাইলকে কি জবাব দিবে? গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তানভীর। লাবিবা চুপচাপ হাঁটছে। নূপুরের আর ভালো লাগছে না। জানু কথা বলবি না? ওই জানু। সরি, 100টা। একটা জিনিস আনছি ফর ইউ অ্যান্ড মি। দেখা। নূপুর ব্যাগ থেকে 2টা টাইগার বের করে একটা লাবিবার হাতে দিল। লাবিবা টাইগার। এইটা খেলে কি হয়? মানুষ টাইগার হয়ে যায়? নূপু নাড়ে। খেলে এনার্জি পাওয়া যায় টাইগারের মতো। লাবিবা বোতলের মুখ খুলে মুখের কাছে নিতেই গন্ধটা নাকে যায়। বোতল ফেলে ও কোক করতে থাকে। নূপু হাসতে থাকে। জানু, এইটাতেও তোর বমি পায়? চুপ থাক ছেমরি। এগুলো কি খাস? মদের গন্ধ। ওয়াক। ধর এইটা, দ্য টাইগার ওয়াইন, আজ আমরা এটা খাবো। কাভি নেহি। বমি আসে আমার। কোক না এনে কি আনছো সেটা? মাতাল হমুতো। দেখ আমি খাই। বলেই এক চুমুকে পুরোটা শেষ করে দিল নূপুর। লাবিবা নাক ধরে শুধু চেয়ে দেখল। মনে মনে বলল, আহা, কত সুন্দর করে এক চুমুকে খেয়ে দিল। আমি যদি খেতে পারতাম। নূপুর মাতালের অভিনয় করে সামনে এসে একটা হালকা ছোঁয়া দিল। মাতলামো ভান ধরে বলতে লাগল, আজকে আমি মাতাল। পুরো বিশ্ব কাঁপিয়ে দিব আমি। সব শেষ করে দিব। মুক্তা স্যারের পেন্টে ফুটো করে দিব। তোকে ভালোবাসবো জানু। লাবিবা মজা পেয়ে গেল। বোতলটির দিকে তাকিয়ে বলল, এখানে 1 মিনিট দাঁড়া, আর আধা 3 মিনিটের মধ্যে আসতেছি। লাবিবা দৌড়ে এক বাড়িতে ঢুকে পড়ে বোতলের পানি ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পানি ভরে আনে। এনে নূপুরের সামনে গিয়ে এক চুমুকে অর্ধেক বোতল সাফ করে। হাঁটতে হাঁটতে দুজনেই মাতালের অভিনয় করে। রাস্তা ফাঁকা দেখে দুলতে দুলতে মাতলামো করতে করতে হাঁটতে থাকে। লাবিবা, আমি হলাম এই জাহানের সাজ্জাদি। তোকে ভৎস করে দিব আমি। আমার অনেক ক্ষমতা। নূপু, আমি এই জাহানের সুলতানা। তোকে সানডে মানডে ক্লোজ করে দিব। লাবিবা, তোরটা হয় নাই। তাইলে তো তুই আমার মা হবি। নূপু, তাই তো। আবার শুরু কর। লাবিবা, হি হি হি, আমি হিটলার। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমি যুদ্ধের জন্য তেল মবেল পাঠিয়ে দিব। আমি মাছের পেট থেকে বাচ্চা বের করব। আমি নীলতিমির গোডাউন দিব। নূপু দোস্ত, আমি কি করব? লাবিবা, দূর ছেমরি, তোক দিয়ে কিচ্ছু হব না। বল, আমি বলদের পেট থেকে ডিম বের করব,
সেই ডিম ভেজে এই জাহানের সুলতানা লাবিবাকে খাওয়াবো। নুপু, আমি কি তোর রাঁধুনি নাকি? লাবিবা, না, তোরে মানুষ করতে পারলাম না। আমি যা যা কর্মু তুইও তাই করবি। দুজনে হা হা হা। মাছের পেটে বাচ্চিকা ধরছে, ছাগলের পেটে ডিম ঢুকছে, ইন্দুর খালা চেয়ারম্যানের চেয়ার কেটে ফেলছে। তুই দেখছস না? নুপু, হ, আমি তাকাইয়া ছিলাম, তুই দেখছস? তানভীর গাড়িতে ছিল, দেখে দুটোই রাস্তায় দোলতে দোলতে হাঁটছে আর উচ্চস্বরে হেসে কথা বলে মাতলামো করছে। হাতে বোতল দেখে চমকে উঠে। আজকাল 7 আপ, টাইগার এগুলোর বোতল করে মদ বিক্রি হয়। দুষ্টু দুইটার হাতে ওরকমই বোতল দেখতে পায়। গাড়ি থেকে নেমে দৌড়ে আসে, হাত থেকে বোতল কেড়ে নিয়ে দেয় এক ধমক। কি খেয়েছ তোমরা? রাস্তায় মাতালের মতো করছ। লাবিবা নুপুর থমকে দাঁড়ায়। তানভীর গন্ধ নিয়ে দেখে কোনো গন্ধ নেই। একটু মুখে নিয়ে দেখে পানি। কি বলবে সে বলার ভাষা খুঁজে পায় না। দাঁতে দাঁত চেপে বলে, এবার চলেন মাতালপরি, অনেক মাতলামো করেছেন। লাবিবা নুপুরকে নিয়ে গাড়িতে উঠায়, বাসায় পৌঁছে দিয়ে আসে। লাবিবা বাসায় এসে দেখে শোরগোলে ভরা। ভিতরে রুমে যেতেই দেখে বিনা কান্নাকাটি করছে, আর সবাই নিজেদের কাজ করছে। মেয়ে যে কাঁদছে কারো কোনো খেয়াল নেই। এরা কি পরিবার? সন্দেহে ভরপুর। লাবিবা গিয়ে জিজ্ঞাসা করে, আপু কাঁদছ কেন? বিনা কান্নার জোর আরও বাড়িয়ে লাবিবাকে জড়িয়ে ধরে। তুই ঠিকই বলেছিলি বোন, তোর ভাই একদম ভালো না। বুড়ো হওয়ার সাথে সাথে অজ্ঞান বুদ্ধিও লোপ পাইছে। আজকে আমাকে খুব বকছে, তাই বলে তুমি চলে আসবা? হুম, আর যামু না ওর বাড়ি। এই ডায়লগ কতক্ষণের জন্য? মানে, কি বলতে চাস তুই? ঊর্ধ্বে 2 দিন মেয়াদ। ব্যাগ থেকে অযথা কাপড় নামিও না। এখানে যেগুলো আছে সেগুলাই পর। সবগুলাই আমাকে তাড়াতে চায়। বেলাল মুচকি হাসে। পাগলি মেয়ে তার। লাবিবা রুমে গিয়ে মুক্তাকে ফোন দিতেই মুক্তা ফোন রিসিভ করেই অস্থির হয়ে বলে, তোর আপু কই? ওর রুমে কাঁদতেছে বসে বসে। মুক্তা দীর্ঘশ্বাস ফেলে, বুকের উপর থেকে যেন পাথর সরে গেল। লাবিবা, মিস ইউ। মুক্তা হাসে। আসতেছি। রাত 11টার দিকে মুক্তা আসে। লাবিবা বসে বসে অজ্ঞ দেখতেছিল। মুক্তার ডাকে বিনা লাবিবার পাশ থেকে উঠে রুমে চলে যায়। মুক্তা ভিতরে ঢুকেই বলে, ক্ষুধা লাগছে লাবি, খাবার দে। মুক্তা ভালো করেই জানে বিনা না খেয়ে বসে থাকবে। টেবিলে খাবার দিয়ে সখিনা বিনাকে জোর করে টেবিলে আনে খাওয়ার জন্য। মুক্তা আর বিনা পালাপাশি বসে খাচ্ছে। লাবিবা মুক্তার ফোন নিয়ে গেমস খেলতে শুরু করে। নিঃশব্দে খাওয়া দেখে মুক্তার আর ভালো লাগে না। জোরে জোরে বলে, আমার কিউট শালিকাটাকে দেখতে ইচ্ছা করছিল তাই আসছি, নয়তো আসতাম না। বিনা মুখ বাঁকিয়ে ভেঙচি কাটে। খাওয়া শেষ করে রুমে চলে যায়। পিছু পিছু মুক্তাও যায়। টু বি কন্টিনিউ।